আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। পৃথিবীতে অনেক মানুষ মারা যায়, তাদের সমাধি দেওয়ার নিয়ম নীতি আলাদা। কিন্তু একটা গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকেরা মানুষকে না পুড়িয়ে কবর দেয়। ঠিক তখনই গ্রামের শেষ সন্ধিক্ষণ আসে, যখন এক মাতব্বর একটা বোকাছোকা মেয়ের বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর বোকাছোবা এই মেয়েটাকেই সবাই মিলে গ্রাম প্রধান বানিয়ে দেয়। এই মেয়েটির নাম হচ্ছে অপূর্বা। বেচারি তো বুঝতেই পারে না কিভাবে সে পুরো গ্রামকে সামলাবে। এর মধ্যেই গ্রামে দেখা দেয় এক বিশাল সমস্যা। কবরখোদক মনীষ জানায় তাদের গ্রামের কবরস্থানে জায়গার স্বল্পতা দেখা দিয়েছে। তাহলে এবার মানুষ মারা গেলে তারা কোথায় দাফন করবে? এই নিয়ে তো গ্রামে হুলস্থুল শুরু হয়ে যায়, কারণ সবাই চায় তাদের দাফন এই গ্রামেই হবে। এবারে বোকাছোকা অপূর্বা কী করবে? সে কি পারবে গ্রামের এই জটিল সমস্যার সমাধান বের করতে? চলুন দেখে আসা যাক আজকের গল্প। মুভি শুরুতে আমরা একটা গ্রাম দেখতে পাই। এই গ্রামের নাম চিত্রিপুরাম। হাজার হাজার বছর আগে এই গ্রামে একটা রাজা থাকত। এ গ্রামে কোনো কারণে কখনোই বৃষ্টি হতো না, যার জন্য মানুষ ধীরে ধীরে মরতে শুরু করে, আর তারা এই গ্রাম ছেড়ে দিয়ে চলে যেতে থাকে। এটা দেখে তখন রাজা এক পুরোহিতের কাছে যায় আর তার কাছে সমস্যার সমাধান চায়। পুরোহিত তাকে বলে যে মাটি তাদেরকে এত কিছু দিচ্ছে, সেই মাটিকে তো তারা কিছুই দিচ্ছে না। তাদেরকে মানুষ এখন পুড়িয়ে না দিয়ে কবর দিতে হবে, তাহলে বিধাতা খুশি হয়ে তাদেরকে বৃষ্টি দিবে। রাজাও তখন এটা করে, আর বিধাতা আসলেই খুশি হয়ে বৃষ্টি দিতে থাকে। কিন্তু একদল মানুষ তখন বলতে থাকে যে তাদের সংস্কৃতি হলো মানুষ মারা গেলে পুড়িয়ে ফেলা, এর বদলে তারা তাকে মাটিতে পুঁতে ফেলতে পারবে না। এজন্য কিছু মানুষ যখন গ্রাম থেকে চলে যেতে থাকে, তখনই মাটিতে পুঁতে ফেলার নির্দেশ উঠিয়ে নেওয়া হয়। তারপর আবারও গ্রামে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়, যার জন্য মানুষ মারা গেলে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ আবারও দেওয়া হয়। আর তারপর থেকে এই নির্দেশ আর কখনোই কেউ পরিবর্তন করতে পারেনি। এরপর বর্তমানে দেখা যায় এই গ্রামের গ্রাম প্রধান মারা গিয়েছে, তাই তাকে সমাধিস্থ করতে গোরস্থানে আনা হয়। সেখানে আনার পরে আমরা গ্রামের দুজন প্রভাবশালী লোকদের দেখতে পাই। একজনের নাম হলো সুশান্ত। সে যখনই যেখানেই যায় তার সাথে করে চেয়ার নিয়ে যায়। আর আরেকজনের নাম হলো বিপ্লব। সে যেখানেই যায় সেখানেই তার সাথে করে ক্যামেরাম্যান নিয়ে যায়, যাতে করে সে যখনই তার নকল সমাজসেবা করতে থাকবে তখনই যেন তার ক্যামেরাম্যান ছবি তুলতে পারে, আর সেটি সে খবরের কাগজে ছাপাতে পারে। অর্থাৎ তারা দুজন মোটেই ভালো মানুষ ছিল না। যাক, তো যেহেতু গ্রাম প্রধান মারা গেছে, তাই সেখানে তারা দুজন ছাড়াও গ্রামের সকল মানুষ আসে। এরপর গ্রাম প্রধানকে কবর দেওয়ার জন্য সেখানে তার নাম খোদাই করতে অনেক বড় একটা চকচকে পাথর আনা হয়। এটা দেখে তো সুশান্ত বিপ্লব অনেক বেশি হিংসাবোধ করে। সুশান্ত তার লোকেদের বলে ফেলে যে সে মারা গেলে এর থেকেও বড় আর এর থেকেও বেশি চকচকে পাথর যেন আনা হয়। বুঝুন অবস্থা। যাক, তো এরপর দেখানো হয় সেখানে কাঁদতে কাঁদতে গ্রাম প্রধানের মেয়ে আর তার স্ত্রীর এন্ট্রি হয়। গ্রাম প্রধানের মেয়ের নাম অপূর্বা। সে অনেক বোকা আর ভীতু টাইপের একটা মেয়ে। কোথায় কখন কিভাবে কথা বলতে হবে সে কিছুই জানত না, সবসময় অনেক বেশি নার্ভাস থাকত। যাক, তো এরপরে দেখানো হয় গ্রাম প্রধানের সমাধি দেওয়ার জন্য চারজন লোক মিলে তাকে বক্সে দিয়ে সেটা কবরের মধ্যে রাখার চেষ্টা করে, কিন্তু তারা ভার সামলাতে না পেরে বক্সটিকে উল্টে ফেলে। তখনই তো সেখানে এটা দেখে এক প্রকার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। সেই সময় সেখানে এন্ট্রি হয় মনীষের। মনীষ সেই গ্রামের গোরস্থানের দেখাশোনা করত, তারপর ডেড বডি মাটি দেওয়ার কাজও করত। তার পূর্বপুরুষও এই কাজই করে এসছে, বংশ পরম্পরায় তাকেও এই কাজ করতে হয়, আর সে তার কাজে অনেক বেশি ভালো ছিল। তো সে সেখানে আসে আর মোহিতের মধ্যে সমস্যার সমাধান করে দেয়। এরপরই তারা লাশটিকে দাফন দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর দেখানো হয় মনীষ তার বাসায় ছিল। তার মা তাকে খাবার এনে দিলে সে তার খাবার খেতে থাকে। সে তাকে বলতে থাকে আজ গ্রাম প্রধানের সিন্দুক তো উল্টে গিয়েছিল, সে যদি ঠিক সময় না যেত তাহলে না জানে কি হয়ে যেত। তার মা তখন বলতে থাকে যে সব দোষ তো এই সিন্দুকেরই। ছোটবেলায় তার দাদা পরদাদা বলতো যে মানুষের মৃতদেহ কাপড়ে প্যাঁচিয়ে যদি কবর দেওয়া হয় তাহলে সেটি মাটির সাথে মিশে যায়, কিন্তু এদিকে এখন মানুষ সিন্দুকে চল উঠিয়েছে। যাকে কথা বলতে বলতে মনীষের মায়ের তখন অনেক বেশি কাশি হতে থাকে। মনীষ তো তাড়াতাড়ি করে তাকে পানি দেয়। এরপরই মনীষের মা তাকে বলতে থাকে যে সে তো আর বেশি দিন বাঁচবে না, কিন্তু তার একটা শেষ ইচ্ছা আছে, আর তা হলো সে মারা গেলে তাকে যেন বড় গাছের নিচে মাটি দেওয়া হয়, তাহলে সে শান্তিতে আরাম করতে পারবে। মনীষের তো তার মায়ের মুখে মারা যাওয়ার কথা শুনতে একদমই ভালো লাগছিল না, তাই সে তাকে ইগনোর করতে থাকে। তো বোঝাই যায় তার মায়ের মরণব্যাধি রোগ হয়েছে, তাই সে এসব বলছিল। এর পরদিনই দেখানো হয় যেহেতু গ্রামপ্রধান মারা গেছে, তাই তার মেয়ে অপূর্বাকেই নতুন গ্রামপ্রধান বানানো হয়, যার জন্য একটা সভারও আয়োজন করা হয়। সেখানে অপূর্বাকে তার মা সাজিয়ে গুজিয়ে পাঠায়, কিন্তু সে তো মোটেই গ্রামপ্রধান হতে চাচ্ছিল না, যার জন্য সে অনেক বেশি নার্ভাস ছিল। তো তাকে শপথ নেবার জন্য মঞ্চে ডাকা হয়।
তখনই সে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যার জন্য গ্রামের সব মানুষ হাসাহাসি করতে শুরু করে। এরপরই অপূর্বাকে জানানো হয় যে তাকে এখন থেকে এই গ্রামের যাবতীয় দায়িত্ব নিতে হবে, আর তার সবকিছু বোঝার সুবিধার্থে তার সাথে এই তিনজনকে দেয়া হবে। এই তিনজন অনেক জ্ঞানী, যে কোনো সমস্যা হলে অপূর্বা যেন তাদের সাথে ডিসকাস করে। অপূর্বা তখন সেই তিনজনের দিকে তাকায়, কিন্তু তাদেরকে দেখে তার একদমই জ্ঞানী বলে মনে হয় না, যার জন্য সে যে কিভাবে কি করবে এটা ভেবেই তার চোখে পানি চলে আসে। এরপরেই সে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। কিন্তু তখন আমরা দেখতে পাই সুশান্ত তার বিপ্লব মিলে বলতে থাকে যে আগে তারা গ্রাম প্রধানকে সম্মান করে চলত, এখন তাদেরকেই বলদ মেয়েটিকে সম্মান করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, কিছুদিনের মধ্যেই গ্রামের সবাইকে নিয়ে আর তাদের সমস্যা নিয়ে সভা বসানো হবে। সেই সভাতে তারা অপূর্বাকে এত বেশি কোশ্চেন করবে যে অপূর্বা নিজ থেকেই গ্রাম প্রধানের স্থান ছেড়ে দিবে। এরপর আমাদেরকে মনীষকে দেখানো হয় সে গোরস্থানের কাজের জন্য যায়। সে তো সেখানে গিয়ে সবগুলো কবরের খেয়াল রাখছিল, আর তাছাড়া কিছু কিছু পরিচিত মানুষের কবরের সাথে তো সে গল্পও করতে থাকে। যাক, তো এরপর দেখানো হয় দুপুর হলে সে খাবার খেতে বসে, কিন্তু তখন হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে। তার মা তাকে বলেছিল যে সে মারা গেলে তাকে যেন গাছের নিচে কবর দেয়া হয়। এটা ভেবে সে পুরো গোরস্থান খুঁজে কিছু একটা দেখতে থাকে। তাকে দেখে মনে হয় যে সে কোনো একটা ক্যালকুলেশন করছে। যাক, তো এরপরেই সবার দিন চলে আসে। অপূর্বা, তার মা এবং সেই তিনজনের সাথে সেখানে চলে যায়। পুরো গ্রামের মানুষ একটা গাছের নিচে একত্রিত হয়। অপূর্বা তো এতগুলো মানুষকে একসাথে দেখে প্রথমেই ঘাবড়ে যায়। তারপর সে কোনোভাবে গাছের কাছে দাঁড়িয়ে নিম্নস্বরে সবাইকে নমস্কার জানায়। এরপর তাদের কাছে তাদের কোনো সমস্যা আছে কিনা তা জিজ্ঞেস করে। তখনই দেখানো হয় অপূর্বাকে তার বাবা মারা যাওয়ার আগেই বলে গিয়েছিল যে তার যাওয়ার পরে অপূর্বাকেই গ্রামপ্রধান হতে হবে। এজন্যই সকল সভাতে অপূর্বাকে কখন কি বলতে হবে তা তার বাবা শিখিয়ে গিয়েছিল। তার বাবা তাকে বলেছিল যে সে যদি কোনো ঝামেলা ছাড়া আর কোনো কিছু করা ছাড়া গ্রামের সবার সম্মান নিয়ে বাঁচতে চায় তাহলে তাকে গ্রামপ্রধান হতে হবে, আর যত মানুষ তার কাছে প্রশ্ন করবে তাকে শুধু ঘুরিয়ে পেঁচিয়ে তাদের উত্তর দিতে হবে, কোনো কিছু সোজাভাবে তাদের কাছে উপস্থাপন করা যাবে না। তখনই দেখানো হয় সুশান্ত ও তার বিপ্লবের লোকেরা তাদের প্ল্যান মতো কাজ করতে থাকে। তারা একের পর এক উঠে অপূর্বার কাছে বিভিন্ন কোশ্চেন করতে থাকে, আর অপূর্বা তার বাবার বলা মতো অ্যান্সার দিতে থাকে। তার বাবা তাকে এটাও বলেছিল যে সুশান্ত ও তার বিপ্লবের লোকেরা তাকে তার পথ থেকে সরানোর জন্য অনেক ধরনের প্রশ্ন করবে। তো সবার প্রশ্নের উত্তর দিতে দিতে গ্রামের সবাইও হাঁপিয়ে যায়, তার সাথে 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 অপূর্বাও হাঁপিয়ে যায়। তার অ্যান্সার শুনে সবাই অনেক বেশি খুশিও ছিল। এরপর যখন সভা শেষ করা হবে ঠিক তখনই মনীষ প্রশ্ন করার জন্য হাত তোলে। সে অপূর্বাকে বলতে থাকে যে তাদের গ্রামে আরও একটি সমস্যা আছে, আর সেটি অনেক বড় সমস্যা। তাদের গোরস্থানের জায়গা শেষ হয়ে যাচ্ছে, যতটুকু জায়গা খালি আছে সেখানে শুধু 4 জনকেই মাটি দেওয়া যাবে। এটা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, আর তারা অপূর্বার কাছে সমাধান জানতে চায়। কিন্তু অপূর্বার বাবা তো তাকে এই সমস্যার কোনো সমাধান দিয়ে যায়নি, আর তাকে বলে গিয়েছিল যে যদি কেউ কখনো কোনো নতুন প্রশ্ন করে তাহলে অপূর্বাকে মনে করতে হবে যে তার ভাগ্য আসলেই খারাপ, আর সেই সমস্যার সমাধানের জন্য তাকে সেই কাজ করতে হবে যে এই কাজ সে তার জীবনে কখনোই করেনি। তাকে তার ব্রেন ইউজ করতে হবে। তো অপূর্বা তখন একদমই চুপ হয়ে যায়। সে বলতে থাকে যে এই সমস্যার সমাধান সে কিভাবে দিতে পারে। এই সুযোগে বিপ্লব উঠে দাঁড়ায় আর বলে যে কেন, সে তাদের গ্রামের গ্রামপ্রধান, তাকে তো তাদের সমস্যার সমাধান দিতেই হবে। অপূর্বা তখন বলে যে তাকে এই সমস্যার সমাধান দিতে 2 দিন সময় দিতে হবে। ঠিক করে বিবেচনা করে সে তাদেরকে সমাধান জানাবে। এটা বলে সে ঘামতে ঘামতে সেখান থেকে বাসায় চলে আসে। এরপরে সেই তো রুমের দরজা আটকে সে কাঁদতে থাকে, চিৎকার করে করে কাঁদতে থাকে। আর তার এই খারাপ সিচুয়েশনের জন্য সে তার বাবাকেই দায়ী করতে থাকে। এরপর দেখানো হয় পুরো গ্রাম তো এই সমস্যা নিয়ে চিন্তা করতে শুরু করে দেয়, কারণ এটা তো আসলে চিন্তার মতো একটা বিষয় ছিল। এরপর একদিন দেখানো হয় মনীষ তার মেয়ের চেক আপ করানোর জন্য তাকে নিয়ে হাসপাতালে যায়। তো সেইখান থেকে আসার পথে মনীষের মা মনীষকে বলতে থাকে যে সে তার বলা কথা মনে রেখেছে। মনীষ তখন তাকে বলতে থাকে যে মানুষ এখানে দাফন হওয়ার জন্য জায়গা পাচ্ছে না, আর তাকে কিনা গাছের নিচে দাফন হতে হবে। তখন তার মা খুবই রেগে যায় আর বলতে থাকে যে তাদের বংশ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী গোরস্থানের কাজ করে গেছে, তো তাদের তো এটা অধিকার যে তারা তাদের পছন্দ মতো জায়গা দাফন হতে পারবে। তাই মনীষকে যে করেই হোক তার এই শেষ ইচ্ছা পূরণ করতেই হবে। মনীষও তখন চাপের মুখে পড়ে যায়। এরপর আমাদেরকে অপূর্বাকে দেখানো হয়। সে তার অফিসে গিয়ে সেই 3 জনের সাথে দেখা করে। তারা নাকি এক্সপার্ট, কিন্তু তারা তো তাকে কোনো সমাধানে দিতে পারে না। সব সময় 3 জন মিলে খাবার খাবার তালেই থাকে, আর যেন কোনো কাজ নেই। যাকতো তখন অপূর্বায় অনেক খুঁজে গ্রামের নকশা বের করে, আর সেখানে যে জমিগুলো আছে সেই জমিগুলোতে গোরস্থান বানানোর কথা ভাবে। কিন্তু তারা যেই জমির মালিকের কাছেই তাদের অফার নিয়ে যায় তারাই তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কোনো জায়গায় তারা 1 ফোঁটা জমিও পায় না। অপূর্বার তো তখন মাথায় কাজ করছিল না। সে তার সাথে থাকা সেই 3 জনকে বলতে থাকে যে এত কিছু না ভেবে মানুষকে তাদের পরম্পরা মতো পুড়িয়ে দিলেই তো হয়।
এই কথা শুনে তারা তিনজনই তো না বলতে থাকে আর তার দিকে এগিয়ে আসে। অপূর্বা তো তাদের এমন রিয়াকশন দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। সে বলে যে কি হয়েছে। লোকগুলো তখন তাকে বলে এর আগে একটা লোক মানুষকে পুড়িয়ে ফেলার কথা বলেছিল। তাকে গ্রামের সবাই মিলে অনেক মারধর করেছে আর তার পুরো গোষ্ঠী ধরে এ গ্রাম থেকেই বের করে দেওয়া হয়েছে। তাই সে যেন ভুলেও তার মুখে এই কথা না আনে। অপূর্বা তখন একদমই ক্লুলেস হয়ে যায়। তার মাথায় আর কোনো বুদ্ধি আসে না। এরপর অনেক ভেবে সে ঠিক করে যে যেই লোক তাকে সমস্যার কথা বলেছে সে তার সাথেই দেখা করে কিছু একটা উপায় বের করবে। তাই সেদিন রাতেই সে মনীষের বাসায় চলে যায়। মনীষ তখন তাকে বলে যে গ্রাম প্রধান হয়ে তার এভাবে মানুষের বাসায় যাওয়ার কোনো দরকার নেই, সে নিজে তার বাসায় মানুষকে ডাকবে। কিন্তু অপূর্বা তো বোকা ছিল, সে তো এটাও জানত না। যাক, তো এরপরই অপূর্বা তাদের বাসার মধ্যে প্রবেশ করে। সে মনীষকে বলতে থাকে যে আসলে তার এই সমস্যার সে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। আশেপাশে জমিও খুঁজে চেষ্টা করেছে সে, কিন্তু এক ফোঁটা জমিও তারা পায়নি। তো এখন সে কি করবে? মনীষ তাকে বলতে থাকে যে আসলে এই সমাধান তো সে নিজেও জানে না। অপূর্ব তাকে বলে যে আচ্ছা, তারা যদি এমন একটি লিস্ট বের করে যেখানে কিছুদিনের মধ্যে গ্রামের যারা যারা মারা যেতে পারে তাদের নাম লেখা থাকবে, তাহলে হয়তো কিছুটা সুবিধা হতো। তারা প্রথমে তাহলে সে কজনের ব্যবস্থা করবে, আর তারপর মানুষ মরতে তো সময় লাগবে, তাই না? যার জন্য তারা সমস্যার সমাধান বের করার আরও কয়েক বছর সময় পেয়ে যাবে। তখন সে মনীষকে আরও বলে যে এই গ্রামে একমাত্র মনীষই আছে যে কিনা মানুষের মুখ দেখে বলে দিতে পারবে যে সে কিছুদিনের মধ্যে মারা যাবে কিনা। তাই মনীষ যেন কালকের মধ্যে তাকে এমন একটা লিস্ট বানিয়ে দেয়। এরপর দেখানো হয় পরদিন সকালে মনীষ তার দুই সাঙ্গপাঙ্গকে নিয়েই গ্রামের মধ্যে লিস্ট বানানোর জন্য বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর সে 7 জনকে খুঁজে পায়। তারপর সে তার বাসায় আসে আর দুঃখবশত তার মায়ের নামও সে লিস্টে লিখে দেয়। তো পরদিনই অপূর্ব তার অফিসে গ্রামের মিটিং ডাকে আর তাদেরকে এই লিস্টটা দেখায় আর বলে যে মানুষগুলোকে নিয়ে তারা আগে ভাববে। তারপর মানুষ মারা যেতে তো আরও 3-4 বছর লেগেই যাবে। যেহেতু তাদের কাছে 8 জনের লিস্ট আছে আর জায়গা আছে 4 জনের, তাহলে তারা কোনোভাবেই বাকি 4 জনের কবর দেওয়ার ব্যবস্থা করেই ফেলবে। কিন্তু তখন দেখানো হয় সুশান্ত উঠে বলে যে কিন্তু এই 8 জনের মধ্যে সে কাকে আগে কবর দিবে? অপূর্ব বলেছে এটা কেমন প্রশ্ন, যে আগে মারা যাবে তাকে আগে কবর দেয়া হবে। এ কথা শুনে সুশান্ত বলতে থাকে যে কিন্তু সে তো তার কবর গোরস্থানের বাইরে কোথাও হতে দিবে না, সেই গ্রামের প্রভাবশালী একজন লোক, তার কবরই গোরস্থানের মধ্যেই দিতে হবে। তখন বিপ্লব বলতে থাকে যে তার দাদা মারা গেল, তাকে গোরস্থানেই কবর দিতে হবে। তখন তাদের দুই পক্ষ অর্থাৎ সুশান্ত বিপ্লবের পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কে বেশি প্রভাবশালী এই নিয়ে কথা ওঠে। এদিকে তো অপূর্বা এত কিছু করার পরও কোনো সমাধান বের করতে পারল না, তাই সে আবারও চিন্তায় পড়ে যায়। সেদিন রাতে দেখানো হয় অপূর্ব মনীষের সাথে দেখা করে আর তাকে বলতে থাকে এখন সে কি করবে। মানুষ এখন গোরস্থানে জায়গার জন্য লড়াই করছে, এটা কোনো কথা? মনীষ তখন তাকে শান্ত হয়ে বসতে বলে। এরপর তাকে বলতে থাকে যে অপূর্বা কি জানে যে তারা ছোটবেলায় একই স্কুলে পড়ত আর তারা একে অপরের ভালো বন্ধুও ছিল। একবার অপূর্বা হোমওয়ার্ক করে না আসায় মনীষ তাকে তার নিজের হোমওয়ার্কের খাতা দিয়ে দিয়েছিল, যার জন্য টিচার সেদিন তার অনেক প্রশংসা করেছিল। অপূর্বা জানায় তার তো কিছুই মনে নেই। মনীষ বলতে থাকে কিন্তু তার সব কথা খুব ভালো করে মনে আছে। অপূর্বা সেদিন তাকে বলেছিল যে সে তাকে সাহায্য করেছে, এই জন্য সেও বড় হয়ে একদিন তাকে সাহায্য করবে। এই বলে মনীষ বলে যে আসলে তার মা অনেক বেশি অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারে, আর তার একমাত্র ইচ্ছা যে তাকে যেন এই গ্রামেই দাফন করা হয়। আর যদি তার ইচ্ছা পূরণ না হয় তাহলে সে অনেক কষ্ট পাবে। এটা শুনে তখন অপূর্ব তাকে বলতে থাকে যে এখন সেও যদি এমন করে তাহলে কিভাবে হয়। কিন্তু সে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, কারণ তার মাকে এখানে দাফন দেওয়ার বিষয়টা সে নিশ্চিত করতে পারবে না। মনীষ বলতে থাকে যে তাও ঠিক, অপূর্বা তো করার কিছুই নেই, সবার স্বপ্ন তো সবসময় পূরণ হয় না। এই বলেই কষ্ট পেয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় অপূর্ব পরদিন তার লোক পাঠিয়ে গ্রামে অ্যানাউন্স করায় যে কোন 4 জনকে দাফন করা হবে। এখানে সেই 4 জনের নাম আজ লটারি করে বের করা হবে। তো এইখানে লটারির জন্য অনেক বড় করে আয়োজন করা হয়। অপূর্বা তো এত আয়োজন করার কথা বলেওনি, কিন্তু তার সেই 3 জন লোক নিজের মাথা খাটিয়ে এমনটা করে। তো এরপর গ্রামের সবাই সেখানে জড়ো হয়। অপূর্বও আসে, সে এসেই 8 জনের লিস্টের সাথে সুশান্ত এবং বিপ্লবের দাদাকে অ্যাড করে। তারপর তাদের নামে চিরকুট বানায় আর একটা বাচ্চা মেয়েকে দিয়ে 4টির নাম উঠায়। সেখানে প্রথমে 2 জন মহিলার নাম ওঠে, তারপর বিপ্লবের দাদার নাম এবং শেষে সুশান্তের নাম ওঠে। কিন্তু এটা দেখে অপূর্বার মনীষের বলা কথাগুলো মনে পড়ে যায়, তাই সুশান্তের নামের জায়গায় সে মিথ্যা বলে যে মনীষের মায়ের নাম উঠেছে। এটা শুনে মনীষের মা তো অনেক বেশি খুশি হয়ে যায়। বিপ্লব তো এদিকে বাজি ফুটিয়ে আনন্দ করতে থাকে, কারণ সুশান্তর নাম আসেনি, তার দাদার নাম এসেছে। সে তো পুরো গ্রামকে তার বাসায় রাতে দাওয়াত দিয়ে আসে। সুশান্ত তখন খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় রাতে পুরো গ্রামের মানুষ বিপ্লবের বাসায় যায়।
সবাই অনেক বেশি মজা করতে থাকে, আর ওদিকে সবার জন্য মদের আয়োজনও করা হয়। কিন্তু তখন আমরা দেখতে পাই গ্রামের বিশিষ্ট একজন মদখোর সেখানে যায়, আর সে মাতাল হয়ে মদ যেখানে বানানো হচ্ছিল সেখানে চলে আসে। মদকে আরও বেশি সুস্বাদু করার জন্য সে পায়ের জুতা, লাইট, তারপর কিছু ওষুধ এগুলো দিতে থাকে, আর দুর্ভাগ্যবশত কিছু মানুষ তার বানানো সেই মদ খেয়ে নেয়। তখন তো অন্যদিকে আমরা অপূর্বাকে দেখতে পাই। সে আজ তার মাকে বলে যে তার মাথা থেকে সব ঝামেলা আজ নেমে গেছে, তাই সে কাল অনেক সকাল পর্যন্ত ঘুমাবে, সে যেন তাকে ডিস্টার্ব না করে। কিন্তু পরদিন সকালেই দেখা যায় তার কাছে গ্রামের লোকজন এসে জড়ো হয়, আর তাকে জানানো হয় যে আগের দিনের বিপ্লবের পার্টিতে 4 জন কিছু একটা খেয়ে মারা গেছে, আর এই 4 জনের কেউই লিস্টে ছিল না। যে এটা শুনে তো অপূর্বার মাথা ঘুরতে থাকে, তার তো ঝামেলার কোনো শেষই হচ্ছে না। এদিকে দেখানো হয় সকালে উঠে এসব দেখে তো বিপ্লবের মুখ থেকে কোনো কথাই বের হয় না। সে প্রথমবারের মতো সুশান্তকে হারিয়েও কোনো কিছুতে জিতে গিয়েছিল, কিন্তু সে আবারও হেরে গেল, যার জন্য সুশান্ত এসব জানতে পেরে তো অনেক বেশি মজা পেতে থাকে। যাক, তো এরপর গোস্তানে সেই 4 জনকে একই দিনে মাটি দেয়া হয়। মনীষা তার মায়েরও তখন মন খারাপ হয়ে যায়, কারণ তার মায়ের তো এখানে দাফন হওয়ার সুযোগটাই চলে গেল। এরপরে আমাদেরকে বিপ্লবকে দেখানো হয়, সে তার বাসায় সেই মদখোরটিকে ডেকে আনে আর তাকে বেধড়ক পেটাতে থাকে। মদখোর তার মারের হাত থেকে বাঁচার জন্য গাছের উপর গিয়ে বসে থাকে। বিপ্লব তখন সুশান্তকে হারাতে না পেরে নিজে নিজে হাহাকার করতে থাকে, তার তো কোনো কিছুই ভালো লাগছিল না। তখনই তার একজন লোক তাকে বলতে থাকে যে পুরো গ্রাম তো সাক্ষী যে তারা লটারিতে জিতেছে, তাহলে যাই হয়ে যাক না কেন তাদেরকে তাই গ্রামেই মাটি দেওয়ার সুযোগ করে দিতে হবে, তারা এত কিছু জানে না। এই কথা শুনে তখন বিপ্লব এটা নিয়ে ভাবতে থাকে। এরপরে সুশান্তকে দেখানো হয় সে তার লোকজন নিয়ে আনন্দ উৎসব করছিল, কারণ সে বিপ্লবকে হারাতে পেরেছে। তখনই তাদের কাছে মনীষের বন্ধু আসে, যেও কিনু গোরস্থানে মাটি দেওয়ার কাজ করত, কিন্তু গোরস্থানের জায়গা শেষ হওয়ার জন্য তারও তো চাকরি শেষ হয়ে যায়। তাই সে সুশান্তকে এসে বলে যে সে যদি তাকে কোনো একটা চাকরি দিতে পারত তাহলে খুব ভালো হতো, সে একটু খেয়ে পরে বাঁচতে পারত। কিন্তু সুশান্ত তাকে নিয়েও মজা নিতে থাকে, আর বলে যে এখন সে তার কথা তার মনে পড়েছে, কিন্তু আগের দিন লটারির উৎসবে তো সে অনেক বেশি নাচানাচি করেছিল, তার কাছে কোনো চাকরি বাকরি নাই, সে কোনো চাকরি বাকরি এখন দিতে পারবে না। ছেলেটি তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসতে থাকে। সুশান্ত পর তার লোকেদের বলতে থাকে যে অপূর্বা এখন কি করবে সেটাই একটু দেখতে চায়, নিশ্চয়ই সে এই সমস্যার এখন আর কোনো সমাধান খুঁজে বের করতে পারবে না, তাই তাকে তার জায়গা ছেড়ে দিতেই হবে। এরপরই দেখানো হয় সেই 3 জন লোক মনীষের বাসায় যায় আর তাকে বলে যে অপূর্বা আর তারা মিলে কাল আশেপাশের গ্রামের জায়গা খুঁজতে যাবে, তাই মনীষ যেন তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। এটা শুনে মনীষ তো তখন চিন্তায় পড়ে যায়, আর তাকে এভাবে চিন্তিত হতে দেখে তার মা তার কাছে এসে তাকে বলতে থাকে যে তাকে দাফন দেওয়া নিয়ে সে ভাবছে, কিন্তু তাকে এত ভাবতে হবে না, তাকে কোথাও মাটি দিলেই হবে, কোনো সমস্যা নেই, মনীষ যেন এত চিন্তা না করে। মনীষ তখন তার মাকে বলে যে তার মন বলছে যে সে তার মায়ের ইচ্ছা পূরণ করেই থাকবে। এরপরে দেখানো হয় সেদিন রাতের বেলা মনীষ গোরস্থানে যায়, আর সেখানে গিয়ে একটা জায়গার কাছে আসে। তখনই আমরা জানতে পারি যে মনীষ আসলে অপূর্বাকে মিথ্যা বলেছিল, যেখানে মাত্র 4 জন মানুষের মাটি দেওয়ার জায়গা আছে, কিন্তু সেখানে তো আরও একজনের মাটি দেওয়ার মতো জায়গা ছিল, কিন্তু সেই জায়গাটি মনীষ মনে মনে তার মায়ের জন্যই রেখে দিয়েছিল। তাই সে সেই জায়গাটা দেখতে আসে। পরের দিন সে তার বন্ধুর পাথরের দোকানে যায় এবং সেখান থেকে একটি পাথর কিনে আনে, যাতে করে গোরস্থানের সেই ফাঁকা জায়গাটিতে এটি লাগিয়ে রেখে সেখানে পরবর্তীতে সে তার মায়ের কবর দিতে পারে। আর আগে থেকে কারো কবর সেখানে আছে জানলে কেউ এই জায়গাটি লক্ষ্যও করবে না, আর সে ধরাও পড়বে না। কিন্তু দেখানো হয় যে মনীষ যখন সেই পাথরটি নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছিল, তখনই রাস্তায় তাই সে তার সাথে অপূর্বার দেখা হয়। অপূর্বাকে দেখে তো সে অনেক বেশি হকচকিয়ে যায় আর ধরা পড়ার ভয়ে নার্ভাস হয়ে যায়। অপূর্ব তখনই তাকে ডাক দেয় আর তাকে বলতে থাকে যে তাকে দেখে এতটা চিন্তিত বলে কেন মনে হচ্ছে, তার মাথায় কি চলছে। তখনই তো ভয় পেয়ে মনীষ উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে বলতে থাকে কোথায়, সে তো কোনো চিন্তিত না, আর সে কিছু লুকাচ্ছেও না। অপূর্ব তো তার কথা বুঝতেই পারছিল না। সে তখন মনীষকে বলে যে থাক, তার এত কথা বলতে হবে না, সে দ্রুত গাড়িতে উঠে পড়ুক, তো তার আশেপাশের গ্রামে জায়গা আছে কিনা সেটা দেখতে যাচ্ছে, আর তাদের সাথে মনীষকেও যেতে হবে। মনীষের হাতে তো তখন সেই পাথরটি বস্তা দিয়ে পেঁচানো ছিল, তাই সে কোনোভাবে সেটিকে পেঁচিয়ে ধরে রেখে গাড়িতে উঠে পড়ে। এরপর তারা আশেপাশের বিভিন্ন গ্রামে যেতে থাকে, কিন্তু প্রথম গ্রামে গেলে তারা তাদের মাটি দেওয়ার কথা শুনে খুব হাসাহাসি করতে থাকে। এরপর সেখান থেকে অন্য গ্রামে গেলে তারা জায়গা দেওয়ার জন্য 4 গুণ বেশি টাকা চাইতে থাকে। এসব দেখে তারা চলে যায় একটা গ্রামে যেখানে কিনা এক রাজা থাকতো। তো রাজাও তো তাদেরকে মানা করে দেয়, আর তার সাথে সাথে রাজার সাথে দেখা করতে আসার আগে তার জন্য কোনো উপহার না নিয়ে আসার জন্য অপূর্বাকে অপমানও করতে থাকে।
বলতে থাকে যে গ্রাম প্রধান মেয়ে হলে তো এমনটাই হবে। এই কথাটা তখন মনীষের কাছে একদমই ভালো লাগে না। তাই সে রাজাকে বলে যে নারীরা যেমন ঘর সামলাতে পারে তেমন একটা গোটা গ্রামও সামলাতে পারবে, নারীরা পারে না এমন কিছু নেই। তখন তারা এমন উত্তর শুনে অপূর্বা মনে মনে বেশ খুশি হয়। অন্যদিকে দেখানো হয় গ্রামে তখন সুশান্তের অপূর্বাকে জ্বালানোর জন্য এক নতুন ফন্দি বের করে। সুশান্তের লোকেরা জনে জনে মানুষ ধরে আর তাদেরকে বানিয়ে কাহিনী বলতে থাকে। তারা তাদেরকে বলে যে প্রবীণ আর প্রণমী নামের এক প্রেমিক প্রেমিকা আছে, যাদেরকে পরিবার থেকে বিয়ে দিতে চাচ্ছে না, এজন্য তারা আত্মহন করার কথা ভাবছে। তো এখন যদি তারা আত্মহন করেই নেয়, তাহলে গ্রাম প্রধান তাদেরকে কোথায় দাফন দিবে? তো এই পুরো বিষয়টা তারা গ্রামের মধ্যে ছড়িয়ে দেয়, যার জন্য যখন কোথাও জায়গা না পেয়ে অপূর্বা বাসায় ফিরে আসে, তখন সে তার বাসার সামনে অনেক ভিড় দেখতে পায়। এসব দেখে তো সে অবাক হয়ে যায়, আর তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই তো তারা তাকে ঘিরে ধরে আর বলতে থাকে যে এরকম দুজন মারা যেতে চলেছে, তাদেরকে অপূর্বা কোথায় মাটি দিবে সেটা কি কিছু ভেবেছে? তাদের এ ধরনের কথা শুনে তো অপূর্বার তখন মাথা খারাপ হয়ে যায়। সে তাদেরকে কোনো জবাব না দিয়ে সোজা তার বাসায় চলে আসে। এরপর রুমের মধ্যে এসে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পরে আবার দরজা খুলে সে বাইরে বের হতে যায়, কারণ সে এসব আর নিতে পারছে না। তাই সে ঠিক করেছে যে গ্রামের সবাইকে বলে দিবে যে সে গ্রাম প্রধানের পথ ছেড়ে দিচ্ছে, কিন্তু সেটা করতে গেলে তার মা তাকে আটকায়। আর এখানেই আমাদের মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। তোমরা যারা হলিউড বলিউড কোরিয়ান মুভি দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।